বিশ্বের বিভিন্ন দেশের যারা মোটিভেশনাল স্পিকার আছেন তারা মনে করেন যে সবকিছু শুরুতেই যদি আসলে একটা শুভ শুভ ভাব থাকে তাহলে মানুষ মানসিকভাবে অনেকখানি এগিয়ে যায়। তো ঠিক সেরকম আমাদের যেমন একটা সকাল শুরু হচ্ছে, সেই সকালটা যদি আমি শুভ সকাল জানিয়ে শুরু করি তাহলে নিঃসন্দেহে আমরাও মানসিকভাবে অনেকটা এগিয়ে থাকতে পারবো। এবং একই সঙ্গে সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজ সকালের বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান। শুরুতেই যে কাজটি করব সেটা দেখে নিতে চাই ইতিহাসের এই দিনে আজ কি ঘটেছিল। আজ শনিবার ৮ আগস্ট ২০২০, ২৪ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ জিলহজ ১৪৪১ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২১৯তম আর অধিবর্ষে ২২০তম দিন। ১২২০ খ্রিস্টাব্দের এই দিনে সুইডেন লিহুলার যুদ্ধে এস্টোনিয়ান উপজাতির কাছে পরাজিত হয়। ১৫৪৯ সালের এই দিনে ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৮১৫ সালের এই দিনে নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। জেনেভায় রেড ক্রস গঠিত হয় ১৮৬৪ সালের এই দিনে। ১৯০৬ সালের এই দিনে বিপিন চন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয়। ১৯৬৭ সালের এই দিনে দক্ষিণ এশীয় জাতিসমূহের সংস্থা আসিয়ান প্রতিষ্ঠিত হয়। ১৮৮৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জন জ্যাক রাইডার। বিশ্বের সেরা টেনিস খেলোয়াড়দের মধ্যে অন্যতম রজার ফেদেরার জন্মগ্রহণ করেন ১৯৯১ সালের এই দিনটিতে। ইতিহাসের পাতায় কি ঘটেছিল তাই একটু দেখে নিলাম। এবার একটু ইতিহাসের পাতা থেকে চোখ ফিরিয়ে বর্তমানের দিকে আসতে চাই। বর্তমানে আজ আসলে দেশ এবং দেশের বাইরের কি হলো শিরোনাম তাই জানবো এবারে সংবাদপত্র পাতায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান জাতীয় দৈনিক এবং অনলাইন সংস্করণগুলো রয়েছে সেগুলোর শিরোনাম আমার হাতে রয়েছে। আমরা একটু পত্রিকার পাতায় চোখ বুলিয়ে নিতে চাই। প্রথমেই দেশীয় যে গণমাধ্যমগুলো রয়েছে তার ভিতরে প্রধান জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন আমার হাতে রয়েছে। প্রথমে একটু দেখে নিতে চাই যে বাংলাদেশ প্রতিদিন আজ কি শিরোনাম করেছে। বাংলাদেশ প্রতিদিন বলছে, অপরাধের শেষ নেই টেকনাফে, কথায় কথায় হত্যা, বন্দুকযুদ্ধের মৃত্যুর রেকর্ড, মাদক ব্যবসা, মানব পাচারেও শীর্ষে। এরপর আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ কি শিরোনাম করেছে সেটা এবার একটু দেখে নেব। দৈনিক কালের কণ্ঠ বলছে, ভয় কেটেছে ঝুঁকি কাটেনি, দেশে করোনা সংক্রমণের ৫ মাস, ওসিকে ঘটনা সাজানোর পরামর্শ দেন এসপি। এরপর আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ। অনলাইন সংস্করণে দৈনিক প্রথম আলো লিখেছে, সিনহা হত্যা, প্রদীপ, লিয়াকত সহ ৭ পুলিশ বরখাস্ত। এরপর আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। দৈনিক সমকাল পত্রিকা তাদের যে শিরোনাম করেছে সেখানে বলা হচ্ছে, আক্রান্ত ২.৫ লাখ, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫০ লাখ ছাড়ালো, ভারতে ২০ লাখ। একই সঙ্গে শিরোনাম করেছে, প্রদীপের টর্চার সেলের সদস্যরা এখনো বহাল। এরপর আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক তাদের যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, বন্দুক যুদ্ধের গল্প সাজান এসপি, ওসি প্রদীপের নির্দেশেই সিনহাকে গুলি করেন লিয়াকত, জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর আমার হাতে রয়েছে দি ডেইলি সান। ডেইলি সান তাদের যে শিরোনাম করেছে দেখে নিতে চাই। তারা মোবাইল ব্যাংকিং নিয়ে একটি শিরোনাম করেছে, মোবাইল ব্যাংকিং ফ্রড কন্টিনিউয়াস আনবেটেড। এরপর আমার হাতে রয়েছে দি ডেইলি স্টার। ডেইলি স্টার তাদের যে শিরোনাম করেছে, নো কেসেস নো প্রবলেম ইন মোস্ট কেসেস। এরপর আমার হাতে পার্শ্ববর্তী দেশে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ রয়েছে। আনন্দবাজার পত্রিকা তাদের যে শিরোনাম করেছে, নামতে গিয়ে পিছলে খাদে ২ টুকরো বিমান, কেরলে মৃত্যু ১৭। আমার হাতে রয়েছে হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমস তার যে শিরোনাম করেছে সেখানে বলছে, ভেন্ডেড ফ্লাইট উইথ 190 অন বোর্ড স্কিডস অফ রানওয়ে, ব্রেকস ইনটু 2। এবার আমাদের হাতে রয়েছে ডন পত্রিকা। ডন পত্রিকা তাদের শিরোনাম করেছে, এইমড ডিক্লাইন ইন ভাইরাস কেসেস, গভর্নমেন্ট ওপেন্ড আপ কান্ট্রি। এবং সবশেষ আমার হাতে রয়েছে বিবিসির অনলাইন সংস্করণ। বিবিসিও কিন্তু তাদের যে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম করেছে, এয়ার ইন্ডিয়া জেট ব্রেকস ইনটু 2 ইন কেরালা, কিলিং 17।
এই ছিল আমার হাতে দেশ এবং দেশের বাইরের যে আন্তর্জাতিক এবং প্রধান যে গণমাধ্যমগুলো রয়েছে সেখানকার সংবাদ শিরোনাম। এবার আমরা একটু বিস্তারিত আলোচনায় যেতে চাই। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিবেন দুজন একই সঙ্গে। চট্টগ্রাম থেকে যোগ দিবেন মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল করিম, নিরাপত্তা বিশ্লেষক, এবং একই সঙ্গে ঢাকা থেকে যোগ দিবেন মাসুদ করিম, চিফ রিপোর্টার, দৈনিক যুগান্তর। প্রথমে আমরা মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল করিমের কাছে যেতে চাই। এমদাদুল করিম, আপনি নিশ্চয়ই জানেন যে মেজর সিনহা, অবসরপ্রাপ্ত মেজর, তার হত্যার পর সেটি নিয়ে বেশ ঝড় উঠেছে গণমাধ্যমে এবং সর্বত্রই আসলে প্রধান শিরোনামে কিন্তু মেজর সিনহার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং সেখানে যাদের দিকে বারবার আঙুল উঠছে, ওসি প্রদীপ এবং একই সঙ্গে এসআই লিয়াকত, তাদের কথা ভেসে আসছে এবং সেই সাথে গতকাল থেকে যেই সংবাদটি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে, এসপির সাথে ওসি প্রদীপ এবং একই সঙ্গে এসআই লিয়াকত দুজনের কথোপকথন, সেই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন এবং আসলেই বিষয়টাকে আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে আমার নামটা একটু শুদ্ধ করে নি, আমি মোহাম্মদ এমদাদুল ইসলাম, মেজর মোহাম্মদ এমদাদুল ইসলাম, অবসরপ্রাপ্ত। আসলে এই বক্তব্যটা আমি শুনেছি, একজন মানুষকে যখন গুলি করার পরে একজন এসআই যখন সে পরিচয় দিয়েছে, পরিচয় নাই দিক, একজন সাধারণ মানুষকে যখন বলা হচ্ছে ডাউন করেছে, যে নিষ্পৃহ ভাব এসপি, যে এটা তো এমন কিছু নেই, আচ্ছা ঠিক আছে তোমাকে গুলি করে দিও, তুমি গুলি করে দিয়েছো, কথাটা আমি একটু শুনেছি। ঠিক হবে, একজন মানুষের জীবন যখন নেওয়া হয়েছে, ডাউন করে দেওয়া হয়েছে, একজন এসপি কে বলা হচ্ছে, তার কণ্ঠে যে নিষ্পৃহ ভাব, তার মধ্যে যে ঠান্ডা মেজাজের খুনের যে অভিব্যক্তি তার প্রকাশ পেয়েছে ভাষায়, যারা সাইকোলজির ছাত্র বা বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু বিশ্লেষণ করলে অবাক হয়ে যাবে যে একজন মানুষকে যখন ডাউন করা হয়েছে, হোয়াট ইউ মিন বাই ডাউন, তাকে শেষ করে দিয়েছি। সেই এসপির একবার চিন্তা করা উচিত ছিল যে কাকে ডাউন করেছে, সেই মানুষটা কি ক্রিমিনাল না নিরীহ মানুষ, তার কি পরিবার পরিজন আছে, তার কি সন্তান সন্ততি আছে, তার কি স্ত্রী পরিজন আছে, কেউ কি এতে ক্ষতিগ্রস্ত হবে? আজকে তো শুধু ক্ষতিগ্রস্ত না, আজকে দেশের মধ্যে আমি বলবো যে আমাদের যে বাহিনীগুলো আছে তার মধ্যে যে এক ধরনের যে আজকে ক্ষোভের সৃষ্টি করা হয়েছে, এটার মাধ্যমে একজন এসআই এবং একজন ওসি আর একজন এসপি, দে ডোন্ট হ্যাভ এনি। আমরা যখন যেখানে করোনা নিয়ে পুরো জাতি ব্যতিব্যস্ত, অর্থনীতি যেখানে সংকট মুখোমুখি, শ্রমিকরা চাকরি হারাচ্ছে, মানুষ চাকরি হারাচ্ছে, জনজীবন যেখানে বিপন্ন, সেখানে একজন এসআই রিপোর্ট করছে একজন এসপি কে, একজনকে ডাউন করে দিয়েছে, একজনকে ধরেছে। এটুকু আমার কথা শোনার পরে এসপির যে অভিব্যক্তি, আমার মনে হয় মধ্যযুগে যেসব রাজারা যখন তাদের প্রজাদের খুন করে যখন বলা হতো যে দুজনকে শেষ করে দিয়েছি, রাজা যেমন বলে বাহ বাহ বাহ, খুব ভালো করেছে। ঘটনাটা এরকমই। এটা কি করে একটা সম্পদ হচ্ছে, এটা কি করে সম্ভব? তার তো উচিত ছিল সাথে সাথে বলা, হোয়াট ইউ টকিং, কে তোমাকে পারমিশন দিয়েছে গুলি করে দেওয়ার, কে তোমাকে ডাউন করার জন্য পারমিশন দিয়েছে? এই কথাগুলি কিন্তু আসে নাই। আজকে সেজন্য প্রশ্ন আসবে সামনে যে এই ধরনের লোকজন আমাদের, যাদের অস্ত্র যাদের হাতে আছে, শৃঙ্খলা বাহিনীর, আইন শৃঙ্খলা রক্ষা, যার দায়িত্ব হচ্ছে জননিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সেখানে নিরাপত্তাহীন করে তোলার কথা ধরুন। আজকে সেটা মেজর সিনহা না হোক, আজকে শুধুমাত্র একজন সিনহা, শুধুমাত্র একজন ইমদাদ বা শুধুমাত্র একজন করিম রহিম, তার জীবন কি নেওয়ার কোন অধিকার আমাদের সংবিধান কাউকে দিয়েছে? তাকে কি প্রমাণ করা হয়েছে? একমাত্র আদালত সেটা নির্ধারণ করে সে কোন ধরনের অপরাধী, তার কি বিচার হবে, কি শাস্তি হবে, সেটা এটাই আমার কাছে আশ্চর্য লাগছে। এই জিনিসটা আপনি যে জিজ্ঞেস করলেন যে ভেসে আসার কথা না, এখানে এটা নিশ্চিত আপনি না হলে একটা গুলি করলেও হয়, তারপর তো সে দ্বিতীয় গুলি করে নাই, তার কাছেও তো পিস্তল ছিল, and he is very well trained, very skilled, এবং ঘটনাচক্রে জানেন
এই সিনা কিন্তু আমি তার কমান্ডার ছিলাম। আই নো দিস গাই, এই ছেলেটাকে আমি চিনি। হোয়াট এ ব্রিলিয়ান্ট আউটস্ট্যান্ডিং বয় হি ইজ। 51 গেম লং কোর্স। আপনি তাকে একটা গুলি করা হয়েছে, সে এখানে 5টা গুলি করতে, তারপর সে গুলি করে, আজকে দেখতেছি পোস্টমর্টমে তারা বলেছিল চার্জশিটে 4টা গুলি আছে, দেখা যাচ্ছে এখন পোস্টমর্টমে 6টা গুলি করা হয়েছে। এটা কোন হয় একটা সভ্য দেশে? এমদাদুল্লাহ আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু মাসুদ করিমের কাছে যেতে চাই। মাসুদ করিম, আমাদেরকে একটু জানাবেন যে আসলে এই যে ফোন আলাপের যে বিষয়টি এবং একই সঙ্গে আজ যে বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে যে এই যে হত্যার যে ঘটনাগুলো বা কথিত বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের যে ঘটনাগুলো, সেখানে এসপির নামটাও কিন্তু এখন জড়িয়ে যাওয়ার যে বিষয়টি সেটি সামনে এসেছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম হলো যে আমাদের দেশের একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত সিনহা, ওনাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেটার জন্য আমি গভীর শোক প্রকাশ করছি। এবং উনি যে কথা আমাদের বলা হলো যে উনি একজন মেধাবী কর্মকর্তা ছিলেন এবং তার মেধা শুধু সেনাবাহিনীতে নয়, পরবর্তী সময়ে উনি যে সমস্ত ক্রিয়েটিভ কর্মকাণ্ড করতেছিলেন সেখানেও সেটা প্রতিভাত। এবং ওনার ফ্যামিলির বক্তব্য থেকে ওইটা স্পষ্ট যে উনি একজন মেধাবী ছিলেন। তিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন, সেই জন্য আজকে আমরা বিষয়টা নিয়ে খুব আলাপ আলোচনা করছি এবং সেই জন্যই আমরা এই বিষয়টা সবার নজরে এসেছি। কিন্তু আমি পুরো বিষয়টাকে যদি একটু বৃহত্তর ক্যানভাসে দেখি, কারণ আপনারা যেটা জিজ্ঞেস করছেন যে সব বিষয়গুলি, সেইগুলি সম্পূর্ণ তদন্তের ব্যাপার। এগুলি তদন্তের মাধ্যমে, স্বাধীন তদন্তের মাধ্যমে যে জিনিসটা প্রমাণিত হবে সেটাই হবে সত্য। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে একটা বৃহত্তর ক্যানভাসে যদি আমরা বিষয়টাকে দেখি, তাহলে বলবো যে আমাদের দেশটার মধ্যে যে বিচারহীনতার সংস্কৃতি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরে যে দায় মুক্তি পাওয়ার যে সংস্কৃতি, সেইটা বেশ কয়েক বছর ধরে চলছে। এবং এটা শুধু এই আমলে নয়, বিগত আমলেও, বিগত সব মানে বিএনপি এবং তাদের জোটের আমলেও এই সংস্কৃতিটা চালু ছিল এবং এই আমলেও সেটা অব্যাহত আছে। এই যে সংস্কৃতিটা অব্যাহত আছে, এর ফলে বিভিন্ন স্তরের মানুষ কেউ অপরাধী, কেউ অপরাধী নন, কিন্তু সেটা বিচারের মাধ্যমে প্রমাণিত না হওয়ার আগেই তাকে গুলি করা হচ্ছে, বলা হচ্ছে বিষয়টা একটা ক্রস ফায়ার। দর্শক, আমরা কথা বলছিলাম মাসুদ করিম, চিফ রিপোর্টার দৈনিক যুগান্তর, এবং সংবাদপত্রের যে আলোচনা সেটি চলছে। দুজনের কাছে আমার একটি প্রশ্ন থাকছে। সেই প্রশ্নটি হলো যে আজকে একটি প্রধান দৈনিক, সেখানে শিরোনাম করা হচ্ছে টেকনাফেই সবচেয়ে বেশি অপরাধের যে বিষয়গুলো সেগুলো সামনে এসেছে। মাদক চোরাচালান, মানব পাচার, একই সঙ্গে বন্দুকযুদ্ধ থেকে শুরু করে বেশ কিছু বিষয় প্রাধান্য পেয়েছে। আসলে একটি এলাকায় বারবার একই ধরনের ঘটনা এবং গেল 3 বছরে সর্বোচ্চ বন্দুকযুদ্ধ থেকে শুরু করে এই জিনিসগুলো সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এবং এই জিনিসগুলোই কিন্তু বারবার ঘুরে ঘুরে সামনে এসেছে। সেক্ষেত্রে এই জায়গাতে সাধারণ মানুষের ওপর যে বিরূপ প্রভাব যে বিষয়টি, সেই বিষয়টিকে আপনারা আসলে কিভাবে দেখছেন? প্রথমেই আমরা একটু মাসুদ করিমের কাছে যেতে চাই। এই বিষয়টা আমি বলবো যে যেখানে ঘটনাটা ঘটেছে মেরিন ড্রাইভ এলাকায়, মানে আমরা যেটা জানি যে ইনানি থেকে টেকনাফ পর্যন্ত যে 85 কিলোমিটারের মতো একটা দৃষ্টিনন্দন সড়ক সেখানে করা হয়েছে, যার এক পাশে পাহাড় এবং অন্য পাশে সমুদ্রে, যেটা পর্যটনকে আকৃষ্ট করার জন্য করা হয়েছে, সেই জায়গাটাই ঘটানো হয়েছে। তবে এটা আমরা সবাই জানি যে ওই এলাকাটা, যদি বিষয়টাকে বিস্তারিত বলেন। হ্যাঁ, আপনি কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি যেটা বলতে চাচ্ছি যে
মাসুদ করিম, আপনি আমাদের সঙ্গেই থাকুন। সম্ভবত মাসুদ করিম, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল আপনার কাছে যেতে চাই। আপনি যদি বিষয়টাকে একটু বিস্তারিত জানান আমাদের। ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের যে দক্ষিণ সীমান্ত, সেখানে মিয়ানমারের সাথে এখানে অনেক কিছু আমাদের লেনদেন। এক হচ্ছে বড় ট্রেডটা হয় এই টেকনাফ সীমান্তের মাধ্যমে। আরেকটা হচ্ছে যেটা সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে এখানে মাদক পাচারের একটা বিশাল সাম্রাজ্য আছে। তো এখানে এই টাকার আত্মস্বার্থ এগুলির সংঘাত এখানে বিদ্যমান, যার জন্য এটা একটা অপরাধ প্রবণ জোন হিসেবে গড়ে উঠেছে। তো সেটা হচ্ছে ইয়াবাটা কিন্তু মিয়ানমারের ওই সীমান্ত অঞ্চলে ওখানে উৎপাদক হয় এবং টেকনাফ হয় আমাদের দেশে এই যুগে। তো এখানে এই কোটি কোটি টাকার বাণিজ্য করতে গিয়ে যারা সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা হয়তো অনেক সময় প্রবৃত্ত হয়, অনেক সময় তারা সেটা ঠেকানোর জন্য প্রয়াস। দুটো জিনিসই আছে, প্রয়াস এবং আরেকটা হচ্ছে নিজেরা জড়িয়ে পড়া। আর 2 নম্বর হচ্ছে সেখানে যারা এইসব মাদক চোরাচালানে জড়িত আছেন, তাদের ওখানে নিজেদের মধ্যে হানাহানি, নিজেরা গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা দলের বিরুদ্ধে একটা দল, একটা দলের বিরুদ্ধে একটা দল সেখানে, বা অন্যান্য যারা বাইরের থেকে যারা সেখানে এই অর্থের যারা ভাগাভাগিতে জড়িয়ে পড়ে, তারাও কিন্তু এইসব জিনিসের আসে, যার জন্য এখানে এটা বেশি করে করছে। 1 2 নম্বর হচ্ছে সেখানে সাম্প্রতিককালে এই যে বলছে 2017 থেকে সেখানে বিপুল সংখ্যক কিন্তু মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠী সেখানে আছে এই পুরো বেল্টে। সেখানে তারাও এইসব অনেকেই এর মধ্যে জড়িয়ে পড়ছে, ক্যাম্প থেকে বেরিয়ে আসছে, তারা প্রবৃত্ত করছে এই সমস্ত জিনিসগুলো। তবে সেখানে কথা হচ্ছে যত বেশি অপরাধ প্রবণতা দেখা যাবে একটা এলাকাতে, কর্তৃপক্ষের সেই এলাকায় তত বেশি নজরদারির প্রয়োজন রয়েছে, তত বেশি সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজনের কিনা যদি দেখতাম, তাহলে যেখানে যেমন আজকে প্রদীপের কথা বারবার আসছে, প্রদীপের অতীত রেকর্ড গুলো এখন যখন আমাদের সামনে আসছে, কারণ এটা আমাদের দায়িত্ব ছিল না যে তার অতীতে কি করেছে না করেছে। ইদানিং গতকালই আমি দেখেছি যে চট্টগ্রামে অনেকগুলো অপরাধের মধ্যে তার সংশ্লিষ্ট পাওয়া গেছে। যেমন একটার মধ্যে হচ্ছে চিরগঙ্গের একটা নাম করা প্রতিষ্ঠান এলিট পেইন্টের একটা ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে দেখা গিয়েছিল সেটা সে একেবারেই হুবহু একটা মিথ্যার উপর ভিত্তি করে তাদের উপরে অ্যারেস্ট ওয়ারেন্ট করে এই যে এলিট পেইন্টের ফ্যামিলি তাদেরকে অ্যারেস্ট করার জন্য গিয়েছে, তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এলিট পেইন্ট, সেখানে হামলা হয়েছে। তো সেগুলি সব গোয়া, এবং সেখানে তাকে সাসপেন্ড করা হয়েছিল। তো এই যে সাসপেনশনের পরে একজন মানুষকে যেখানে আমরা বলছি এত অপরাধ প্রবণতা যেখানে আছে, যেখানে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে, সে এলাকায় আমি কেন তাকে প্রেরণ করব? আর যেখানে ইন্টিগ্রিটির উপরে ডাউট আছে। অসংখ্য ধন্যবাদ মাসুদ করিম, চিফ রিপোর্টার দৈনিক যুগান্তর, এবং অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সময় সংক্ষিপ্ত না হলে আমরা হয়তো এই আলোচনাকে আরও দীর্ঘায়িত করতে পারতাম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পর যখন ফিরবো তখন আরও নানা আয়োজন নিয়ে ফিরছি। নিউজ 24 এর সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24, চলছে আজ সকালের বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান। এই মুহূর্তে একটু ঘুরে আসতে চাই কুমিল্লা থেকে, যেখানে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা একটি মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদের চমৎকার সৌন্দর্য দেখে আসি।
ঘুরে আসলাম কুমিল্লা থেকে। এবার একটু রাশিফলের দিকে চোখ রাখতে চাই, দেখতে চাই আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে। ডক্টর কেসি পাল জানাবেন আজকের রাশিফল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাত ব্যক্তিদের আজকের দিনটিতে ব্যবসা বাণিজ্যে মন্দা, কর্মে হয়রানিমূলক দুর্বদলি, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। অবশ্য মন, সুর, সঙ্গীত ও ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এবার আসি বৃষ রাশি জাত ব্যক্তিদের আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। প্রেমী যুগলের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, এমনকি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হতে পারে। এবার আসি মিথুন রাশি জাত ব্যক্তিদের আজকের দিনটিতে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ প্রতিষ্ঠার পথ সুগম হবে। এমনকি শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ এসে ধরা দেবে। সেই সঙ্গে হারানো পিতৃ, মাতৃ, ধন, সম্পত্তি পুনরুদ্ধারের পথ খুলবে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। এবার আসি কর্কট রাশি জাত ব্যক্তিদের আজকের দিনটিতে দীর্ঘদিনের প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্নসাধ বাস্তবায়নের দিকে ধাবিত হবে। মনে রাখবেন, দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। এমনকি সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে। সেই সঙ্গে তারা কোনো না কোনো পুরস্কারও পেতে পারে, তবে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। এবার আসি সিংহ রাশি জাত ব্যক্তিদের আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ফলে বেশি ঘটতে পারে। তাই তো ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয় ও অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ বন্ধ করুন। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা দূরে থেকে মজা দেখবে। সেই সঙ্গে অবশ্য মন, ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। এবার আসি কন্যা রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে জীবন সাথী, শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে আপনাকে সর্বদা ছাড় দিতে হবে। অবশ্য সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাছাড়া কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। এবার আসি তুলা রাশি জাত ব্যক্তিদের আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে নিত্য নতুন ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পেতে পারে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা কোনো ক্রমেই ঠিক হবে না। তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, কর্ম ও ব্যবসা বাণিজ্যে। অসংখ্য ধন্যবাদ ডক্টর কেসি পাল আজকের রাশিফল জানানোর জন্য। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিদায়।